শুভ সন্ধ্যা। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন জানি এবং জানায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসাবে ফারজানা আলী। উনি প্রথমত একজন কেয়ার গিভার ছিলেন ওনার মায়ের, পরবর্তী সময়ে উনি নিজেও সার্ভাইভার হন। আজকে আমরা শুনবো তার ক্যান্সার জার্নির কথা, প্রথমত কেয়ার গিভার হিসাবে এবং পরবর্তী সময়ে সার্ভাইভার হিসাবে। উনি নিজেকে পরিচয় দেন একজন ক্যান্সার অ্যাক্টিভিস্ট হিসাবে। উনি ক্যান্সার কাউন্সিলিং নিয়ে কাজ করতে চায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে আরো আছেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জাহানি গুলশান শাপলা। আমাদের পক্ষ থেকে দর্শক যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ পর্ব শোনার জন্য। এই পর্যায়ে শাপলাপাকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনের জন্য। অসংখ্য ধন্যবাদ প্রতীক। সবাইকে শুভ সন্ধ্যা। বিশেষ করে আজকে আমাদের যিনি অতিথি ফারজানা আলী, আমরা খুব আনন্দিত যে ফারজানা তার দু ধরনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানটা আসলে আমরা খুব ফর্মালি করি না, আমাদের যারা দর্শক তারা জানেন আমরা যেহেতু বন্ধু, আমি ফারজানা আমরা খুব বেশি দিনের পরিচিত না, কিন্তু আমাদের কাজ, আমাদের চিন্তা, আমাদের আগামী দিনের ভাবনা অনেক কিছুই একই রকম। তো আমরা বন্ধু হয়ে উঠেছি। আমরা ঠিক যেভাবে বন্ধুরা কথা বলি আমরা দুজন, আমরা সেভাবেই কথাগুলো বলতে চাই। আশা করি দর্শকরা আমাদের সাথে থাকবেন। ফারজানা, আমি কিন্তু তোমার পুরো জার্নিটা ডিটেইলটা জানি না, তুমি লিখেছো আমাদের যে বইটা বেরোলো এখানে থেমো না, ক্যান্সার লড়াকুদের বয়ান, সেখান থেকে আমি খানিকটা জেনেছি। এবারও ক্যান্সার লড়াকুদের বয়ান আবার বেরোচ্ছে, সেখানেও তোমার আরেকটা লেখা আছে এবং সেই লেখাটার শিরোনাম হচ্ছে মানে আমার এবং মায়ের বর্ণিল ক্যান্সার জার্নি। তো আমার কাছে শিরোনামটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ ক্যান্সার জার্নি যে বর্ণিল হতে পারে কারো কাছে, সেটি আসলে একটা অসাধারণ ব্যাপার। তা আমি এটা দিয়ে শুরু করতে চাই। আন্টির ক্যান্সার জার্নিটা কেমন ছিল এবং তারপরে তোমারটা কেমন হলো, কখন থেকে শুরু হলো? তুমি যদি শুরুতে কেয়ার গিভার হিসেবে তোমার অভিজ্ঞতাটাই ছোট করে একটু বলো। অসংখ্য ধন্যবাদ শাপলা আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং তুমি যেটা বললে যে আসলে আমরা সবাই বন্ধু, তুমি আমি তো বন্ধু, আমরা একই মন মানসিকতার একই জার্নি দিয়ে যাচ্ছি। আমার আম্মুর প্রথম আসলে আমি যখন কেয়ার গিভার হিসেবে, তখন তো আসলে এগুলো এত কিছু বুঝতাম না। আমার আম্মুর প্রথম ক্যান্সারটা ধরা পড়ে হচ্ছে 2004-এ। হ্যাঁ, সেটা ছিল হচ্ছে ইউট্রাস ক্যান্সার। এবং সেই সময়টা আসলে বাংলাদেশে মানে হয়তোবা অনেকে জানতেন, কিন্তু আমি বা আমার বড় ভাইয়া আসলে ওইভাবে পরিচিত ছিলাম না, একদমই ছিলাম না শব্দটার সাথে। তো ওই সময়টার জার্নিটা আসলে একটু অন্যরকম। আম্মুর একটা অপারেশন হলো, ডাক্তার আমাকে ডেকে বললো যে আম্মুর ইউট্রাস ফালিয়ে দিয়েছে। তারপর আমাকে কি কি দেখালো, বললো যেটা বায়োপসি করার জন্য এখন আমরা পাঠাচ্ছি। তো বায়োপসি করার পরে জানানো হলো যে আম্মুর ওখানে তারা ক্যান্সারের সেল পেয়েছে। খুব দ্রুত জিনিসগুলো হয়েছে আসলে আমাদের সাথে। তো তারপরে হচ্ছে গিয়ে তখন আম্মুকে একজন ক্যান্সার স্পেশালিস্টের কাছে রেফার করা হলো। আমি গেলাম আমার আম্মুকে নিয়ে। তো প্রথম আম্মুর যখন 2004-এ ক্যান্সারটা ধরা পড়ে, তখন আসলে যেহেতু আমি কিছুই জানি না, কিছুই জানতাম না, তো উনি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করেছে আমরা ঠিক সেভাবেই আসলে আমরা গিয়েছি। যে তখন আম্মুর, আমার মনে আছে 26টার মতন রেডিওথেরাপি হয় ঢাকা মেডিকেলে, ঠিক আছে? তো আম্মু যেতেন, নিজেই যেতেন, গিয়ে রেডিওথেরাপি দিয়ে আসতেন। তো তখন দেখতাম যে রেডিওথেরাপি দেওয়ার কারণে যেটা হয়েছে, তখন আম্মুর ওখানকার স্কিন একদম বার্ন হয়ে গিয়ে স্কিনটা উঠে উঠে আসছিল। তো তখন কিছু ইনস্ট্রাকশন ডক্টর দিয়ে দিয়েছেন। যখন রেডিয়েশনটা শেষ হলো, তখন সবকিছু নিয়ে আবার ক্যান্সার স্পেশালিস্টের কাছে আমরা গেলাম। তখন উনি বললো যে সবকিছু ঠিকঠাক আছে, আপনারা আর কিছু হবে না, মানে এরকম একটা ব্যাপার আসলে তখন আর কি কাজ করেছে। তো জীবনযাত্রায় যেটা হয় আর কি,
তো সবকিছুই যাচ্ছিল ঠিক মতন। তো আমাদেরকে আসলে আমরা প্রপার যে গাইডটা সেটা আসলে আমি বলতে চাই যে আসলে তখন আমি পাইনি যে আসলে কি করা দরকার, যে একটা যে প্রতি মাস 3 মাস অন্তর অন্তর যে একটা ফলো আপ বা চেক আপ করতে হবে, এই ধরনের কোনো কিছু ইনস্ট্রাকশন তখন আমি পাইনি। তো আমরা তো ভেবেছি যে আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে গেছে সবকিছু, ডক্টর বলেছেন যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এভাবে চলতে চলতে 2004 থেকে 2008, 2008 ঠিক বলবো না, 2008-এর প্রথম দিকে হঠাৎ করে আম্মু জানুয়ারি থেকে আম্মু কমপ্লেন করা শুরু করলো যে উনি ঠিক মতন খেতে পাচ্ছেন না। তারপরে হচ্ছে যে ওনার একটু অরুচি, তারপরে টয়লেটটা ঠিক মতন হচ্ছে না। তো আমি আসলে তখন খুব ব্যস্ত আমার চাকরি নিয়ে। তখন ভাইয়াও দেশের বাইরেও হায়ার স্টাডির জন্য দেশের বাইরে ছিল। তো সবকিছু নিয়ে না মানে আম্মু মনে হয় যে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। আমিও চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে। তো আম্মু ওই যে যেটা হয় আশেপাশে মানে আম্মু পরিচিত ডাক্তার গিয়েছে, গিয়ে হয়তো ওষুধ দিয়েছে যে কেন এরকম হচ্ছে। তো এভাবে করতে করতে একদিন এটা বাড়ছিল আসলে, বাড়ছিল আম্মুর মধ্যে আমি একটা অস্বস্তি দেখেছি। তা আমি আবার যখন এটা একটু এক্সট্রিম, তখন আমি কয়েকজনের সাথে একটু আলাপ করেছি যে আমার এরকম আম্মুর খুব সমস্যা হচ্ছে, খেতে সমস্যা, হজমে খেতে পাচ্ছে না, টয়লেটেও সমস্যা হচ্ছে, আমি আসলে কোন ডাক্তারকে দেখাবো এটার জন্য। তো আমাকে আমার 2-3 জন, তখন আমার মনে আছে যে আমাকে 2-3 জন আমার কলিগ প্লাস আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে গ্যাস্ট্রো লিভার ডক্টর দেখাও, হয়তো বা আন্টির পেটে কোনো সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হচ্ছে। তো এইভাবে যখন যাচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি যে আম্মুর এরকম কমপ্লেনটা বেড়ে গেছে, তো আমি যাব একটু ফ্রি হয়ে আম্মুকে নিয়ে যাব। তো এরকম করে হঠাৎ করে একদিন রাতে দেখি যে আম্মা তীব্র ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করতেছে হঠাৎ করে রাতের বেলায়। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, কি হলো, এরকম করে আম্মু আম্মু বলছে, আমি আর পারতেছি না, আমার এত ব্যথা করছে, মানে আম্মা মারাই যাবে এরকম একটা ব্যাপার, ভয়ঙ্কর রকমের ব্যথা। তো কোন রকম রাতটা পার করলাম, পার করে পরের দিন সকালবেলায় আমি আমার যে কলিগ যিনি বলেছিলেন যে একজন ডক্টরের কথা, নিয়ে গেলাম আম্মাকে। তো উনি আম্মুর হিস্ট্রি জিজ্ঞেস করলো আমাকে, আমি বললাম। তো উনি আমাকে বললো যে আপনার আম্মার এরকম অবস্থা, তাহলে আমাকে একটা কোনস্কোপি করতে হবে। তো আমি তো আসলে সত্যি কথা বলতে যে কি তখন না কথা যাচ্ছে এক ইয়ে দিয়ে আমার ব্রেনে প্রসেস হচ্ছে, আমি ঠিক বুঝতেছি না, হ্যাঁ, যে বিষয়গুলো এভাবে যাচ্ছিল। তো তখন আম্মুর কোনস্কোপি করা হলো। তো উনি আমাকে কোনস্কোপিটা করে উনি আমাকে ডাকলেন, ডেকে আমাকে বলতেছে যে আপনার আম্মার অবস্থা তো ভালো না, আমি ইয়ে কোলস্কোপি যে ক্যামেরাটা ওটা আমি আপনার আম্মার এটা পুরোপুরি করতে পারি নাই, ঢুকাতে পারি নাই, আপনার আম্মার জায়গাটা একদম ব্লক হয়ে গেছে। তা আমি বললাম যে আপনার কি মনে হচ্ছে, মানে কেন ব্লক হয়ে গেছে? তখন বললো যে সাসপেক্টেড যে আপনার আম্মার ক্যান্সারটা আবার ব্যাক করেছে। এই তখন আমি ভালো করে যে কি বলতেছে, ঠিক আছে, যে ক্যান্সার ব্যাক করছে, মানে আমি বললাম হঠাৎ করে এই অবস্থা, বলে কি কেন আপনারা কি কোনো ফলো আপ করেননি বা আপনাদেরকে বলে দেয়নি যে যখন ওনার প্রথমবার এরকম হলো? তখন আমি বললাম যে না, আমাকে তো এরকম কিছু ইনস্ট্রাকশন আমি এরকম করে পাই নাই যে ফলো আপ করতে হবে বা এই টাইপের। আচ্ছা যাই হোক, তো উনি যেটা করেছিল, তো উনি টিস্যুটা নিয়ে আসতে ভুলে গেছিলেন, ঠিক আছে। তো তখন তো আমি একদম যে কি কি বলতেছে এটা। তো তখন তাড়াতাড়ি করে আমি খোঁজ খবর নিলাম যে তখন কি বেস্ট কোনস্কোপির জন্য। তো স্কয়ারে আমি আম্মুকে আবার অ্যাডমিট করলাম কোনস্কোপি করার জন্য। তো তখন আমাকে সেখানকার প্রফেসর আরিফিন স্যারের হাতে আম্মুর কোনস্কোপিটা করা হয় এবং উনি আমাকে ডাকলেন। আম্মুর কোনস্কোপি করার পরে ডেকে আমাকে উনি বললেন যে, উনিও জিজ্ঞেস করলেন আমাকে ডিটেলসটা, যে আম্মুর একদম হিস্ট্রিটা, যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে। আমি বললাম, বলার পরে তখন উনি আমাকে বললো যে আপনার আম্মার তো আমি যে অবস্থা দেখেছি, আমি এখনো আপনাকে নিশ্চিত করে বলতে পারছি না যে গ্রেড কি, কিন্তু ওখানে আমি যে সেল দেখেছি ক্যান্সারের, আমি সাসপেক্ট করছি এগুলা ক্যান্সার সেল, কিন্তু এটা বায়োপসি করার পরে এটা বোঝা যাবে যে এটা কোন গ্রেডে আছে, কি অবস্থা না অবস্থা, এবং আপনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, কারণ আপনার আম্মার মানে খুবই মানে একদম ব্লক হয়ে গেছে।
তো আমি তখন ওটা বায়োপসি করতে দিয়ে দেওয়া হলো। আমি এদিক থেকে অপারেশনের জন্য ডক্টর খুঁজছি যে কে এই রেকটামের অপারেশনের জন্য বাংলাদেশে কে ভালো তখন ঢাকাতে। তো খুঁজে খুঁজে আমি পেলাম প্রফেসর জাহিদুল স্যারকে পেলাম। তো রিপোর্ট আসলো, বায়োপসি রিপোর্টের মধ্যে চলে আসলো যে দেখা গেল যে আম্মুর রেকটাম ক্যান্সার স্টেজ 4 তো তারপরে যেটা হয় শাপলা, খুব তাড়াতাড়ি করে অপারেশন হলো, আম্মুর একটা খুব মেজর অপারেশন হলো। তা আমার এখানে আমি একটা কথা বলি, আমার আম্মাকে যখন ঢুকানো হবে অপারেশনে, সমরিতাতে অপারেশনটা হয়েছিল, প্রফেসর জাহিদ স্যার উনি ওখানে করেছিলেন। তো উনি আম্মুকে যখন ঢুকাবে তখন উনি আমাকে একটা কথা বলেছে যে আমি আপনার আম্মার সব রিপোর্ট দেখেছি, অনেক সময় রিপোর্ট আর প্র্যাকটিক্যাল আমরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাই, আমরা যখন ওপেন করি তখন অনেক কিছু পার্থক্য দেখা যায়। তো আমি আপনার আম্মা এখানে দেখাচ্ছে যে আপনার আম্মার রেকটামে মানে রেকটামটা এফেক্টেড হয়েছে, কিন্তু আমি খোলার পরে যদি দেখি এরকম একটা অবস্থা দেখি যে ওনাকে কোথাও হাত দেওয়া যাচ্ছে না, তাহলে হয়তো বা আমি আপনার 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার আম্মাকে আমি বের করবো অপারেশন থিয়েটার থেকে, তখন আপনি বুঝে নিন। জাস্ট আমাকে এই কথাটা স্যার বলেছিলেন, এবং বিশ্বাস করবো না, ওই 20-30 মিনিট আমার জীবনে মনে হয় একটা খুব মানে কিরকম যেন একটা ফিলিংস ছিল যে আম্মাকে ঢুকাচ্ছে রুমে, এবং মানে অপারেশন থিয়েটারে আমি ওয়েট করছি, এবং আমি একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছি যে মানে 20 মিনিট হচ্ছে, 30 মিনিট হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে, তখন হঠাৎ করে ওই অপারেশন থিয়েটার থেকে আসলেন, একজন সিস্টার আসলেন বের হয়ে, মানে জিজ্ঞেস করলেন যে আকিমা বেগমের সাথে কে আছে। আমি বললাম যে আমি আছি। তখন বললো যে একটা ক্যাথেটার, বললো যে এটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো আমি সিস্টারকে জিজ্ঞেস করেছি যে সিস্টার আমার আম্মার কি অপারেশন হচ্ছে? তখন বললো যে হ্যাঁ হ্যাঁ আপনার আম্মার অপারেশন হচ্ছে, স্যার আপনার আম্মার অপারেশন করছে। তো ওই সময়টা, ওই যে হ্যাঁ আম্মার অপারেশন হচ্ছে, তো আমি গেলাম, গিয়ে ক্যাথেটার চেঞ্জ করে নিয়ে আসলাম। তো আম্মুর অপারেশনটা ছিল প্রায় 7.5 ঘন্টার, 7.5 ঘন্টার অপারেশন। আমি দাঁড়ানো অপারেশন থিয়েটারের সামনে। তো অপারেশন করাটা শেষ, স্যার আমাকে ডাকলেন, দেখে আমাকে দেখালেন যে আম্মুর রেকটাম থেকে উনি কি বের করেছে, বা আমাকে বলতেছে যে আপনার আম্মা এত দেরি করে টের পেলো, এটা বুঝতেই পারে নাই। মানে ডক্টরদের, আমি জানি না হয়তো আমার একটু ভুল হতে পারে, একটা কিডনি প্লেট থাকে, হ্যাঁ, যেখানে ডক্টররা সবকিছু রাখে, ছুরি টুরি সবকিছু রাখে। তো আম্মুর ওখানে যে টিউমারটা ছিল সেটা এত বড়, মানে বিশাল বড় একটা সাইজের। উনি বলতেছে যে আপনার আম্মা একদমই টের পাননি, একদম এই অবস্থা। তখন আমি ওনাকেও বললাম যে আসলে স্যার আমরা প্রপার ইনস্ট্রাকশনটা পাইনি যে এটা যে ফলো আপ করতে হবে, বা ফলো আপ করলে হয়তো আরো আগে এটা বোঝা যেত। বললো যে ঠিক আছে। তো তোমার এইভাবেই আর কি, এই জার্নিটা খুব কঠিন জার্নি ছিল, কারণ প্রায় 3 দিনের মতন আম্মা পোস্ট অপারেটিভে ছিল, হ্যাঁ, এবং অসম্ভব কষ্ট আম্মু পেয়েছেন। অনেক বড় একটা সেলাই, ওই সময় সমরিতাতে প্রায় 21 দিন আম্মা, হ্যাঁ, কারণ সেলাইটা শুকাতে অনেক সময় লেগেছে। আহ তারপরে যেটা ছিল যে কনসুমি ব্যাগ লাগানো ছিল। তো মানে ওই সময়টা আসলে কেমন যে গেছে আমার, হ্যাঁ, আমার অফিস, বাসা, আম্মুকে রাখা, এবং আমি কনসুমের ব্যাগ আমি যেদিন আম্মুর মানে প্রথম কনসুমের ব্যাগটা যখন আমি ক্লিন করি, আমার মনে আছে আমার আম্মা চোখ দিয়ে পানি পড়ছিল। তো আমিও অফিস থেকে এসে তাড়াতাড়ি ক্লিন করে টোরে, মানে আমি ইউজ টু, মানে আমি এই যে আমার কিন্তু কোনো মানে নাই যে কিভাবে কি করব। আমি জাস্ট সিস্টারদেরকে জিজ্ঞেস করেছি, সিস্টার আমাকে দেখিয়ে দিয়েছে, তো আমিই করতাম। অফিসে যাওয়ার আগে করে যেতাম, অফিস থেকে আসার পরে করতাম। আবার আমি একজন আয়াকে রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে যদি এরকম কিছু হয় যেন আমাকে ফোন করে, সিস্টারদেরকে বলা ছিল। তো জার্নিটা খুব আসলে আমার জন্য কঠিন ছিল, কিন্তু মানে আলহামদুলিল্লাহ আমার আম্মা এখনো বেঁচে আছেন, এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য, আলহামদুলিল্লাহ। সো আমাদের তারপরে সবার জন্যই, যেটা, সবার জন্যই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে আমাদের সবার জন্যই, মানে এই যে মারা আছেন, এত মানে আন্টিকে আসলে আমরা স্যালুট জানাই যে এরকম কষ্টকর কঠিন সময় পেরিয়ে, মানে শারীরিক মানসিক সমস্ত ধকল সহ্য করে আন্টি এখনো ভালো আছেন। হ্যাঁ, হ্যাঁ আমাদের মানে আমাদের মাথায়
ছায়া দিচ্ছেন, তোমার সঙ্গে আছেন, এটা তো ভীষণ আনন্দের। এবং আমার মনে হয় যে আমাদের মতো আমরা যারা এ পথে পাড়ি দিচ্ছি তাদের জন্য খুব উদ্দীপনার, যে আসলে ফোর্থ স্টেজ হলেও সেখান থেকে কিন্তু ফিরে আসা যায়। হ্যাঁ, এবং সেই সাহস শক্তিটা রাখলে এবং তোমার মতো অবশ্যই আমি বলবো যে তোমার মতো একজন কেয়ার গিভারও ভীষণ জরুরি। এ কথাটা আসলে বলা খুব প্রয়োজন যে আমরা যারা এখনো ভালো আছি আমাদের কঠিন সময়গুলোতে, প্রতীক, আমরা দুজনই যেহেতু সার্ভাইভার, তুমিও, আমরা মানে জানি যে আমাদের সবচেয়ে কাছের মানুষগুলো কিভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন। তো তাদের মানে সকলের প্রতি আসলে আমরা সবসময় ভীষণ কৃতজ্ঞ থাকি। তো তোমাকে ভীষণ ভাবেই, মানে তুমি যতদিন মানে আন্টির কেয়ার গিভার ছিলে, তুমি এখনো কেয়ার গিভার, মানে সেই অনুভূতিটা আমি বুঝতে পারছি যে আন্টিও হয়তো নিশ্চয়ই সেভাবেই ফিল করেন যে তোমার সাহচর্য, তোমার যত্ন কতটা কাজে এসেছিল। এখন তুমি যদি বলো যে তোমার জার্নিটা ঠিক কখন কিভাবে শুরু হলো? আমার জার্নিটা ওইটাই আসলে, আম্মুরটা 2008-এ, তো 2008-এ চলতে চলতে তো তোমার যেটা হলো যে এর মধ্যে আম্মুর 6টা কেমো হলো, যেহেতু আম্মুকে প্রথমবার রেডিয়েশন দেওয়া হয়েছিল, সেকেন্ড টাইম আর রেডিয়েশন দেওয়া গেল না, তো কেমোটা গেল। কেমো যাওয়ার পরে তারপরে আম্মুর ব্যাক ক্লোজিং এর একটা অপারেশন ছিল, সেটাও 12 দিন টানা আম্মুকে সমরিতাতে থাকতে হয়েছে। ওই অপারেশনটা খুব কষ্টের ছিল, কারণ 7 দিন নাকের মধ্যে দিয়ে, কারণ উনি কিছু খেতে পারবে না, 7 দিন নাকের মধ্যে দিয়ে নল ঢুকানো ছিল। তো যাই হোক, ওই সবকিছু শেষ টেষ করে যখন আম্মুকে বাসায় নিয়ে এসেছি, ডিসেম্বরে আম্মুকে বাসায় নিয়ে আসি, তার মধ্যে একটা জিনিস, যেটা আম্মুর অবস্থা আসলে খুবই যেহেতু ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল, তো ওই টাইমটা এখানে আমি বলতে চাচ্ছি, কারণ এটা আমি সব জায়গায় বলি, ওই সময়টুকুর মধ্যে মানে আম্মুর সেকেন্ড অপারেশনের ঠিক আগ মুহূর্তে, আম্মুর সেকেন্ড অপারেশনটা হয় অক্টোবরের 10 তারিখে, আর আমার ছোট পরিসরে আমার বিয়ে হয়ে যায় অক্টোবরের 6 তারিখে। কারণ আম্মু এত বেশি মানে মানসিক একটা ট্রমার মধ্যে ছিল যে আমার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কার কাছে রেখে যাব। তখন ভাইয়াও লন্ডনে পিএইচডি করছে। সো কিভাবে কিভাবে যেন জীবনের সবকিছু, হ্যাঁ মানে গতিবিধি সব চেঞ্জ হয়ে গেল। তারপর যাই হোক, আম্মুকে নিয়ে আসলাম বাসায় ডিসেম্বরে, যে কথা ছিল যে আম্মু চলে আসছে, আস্তে ধীরে সবাই আসবে, কারণ আমার ভাইয়া আসবে। এর মাঝখানে অবশ্য একবার ভাইয়া এসে তো পুরো পরিবার এসে দেখে গেছিল আম্মুকে, যেহেতু আম্মুর অবস্থা খুব খারাপ ছিল, ও সময় করে এসে দেখে গেছিল। পরে এটা যেটা হয়, পরে তো আমি আসলে একজন মানুষের নাম না বললেই নাই, স্যার আমার মাঝে নাই, আমাদের মাঝে। আমার ট্রিটমেন্ট, আম্মুর সেকেন্ড ট্রিটমেন্টটা করেছেন ডাক্তার ABMF করিম স্যার। উনি 2012-তে মারা গেছেন। উনি আমারও ট্রিটমেন্ট করেছেন। তো স্যার আম্মুর সময় আমাকে দেখেছেন, তো উনি আমাকে না পুরো মেয়ের মতো স্নেহ করতো। তো আমি ক্যান্সার সম্পর্কে মোটামুটি যা কিছু জেনেছি আমি স্যারের কাছ থেকে জেনেছি। আসলে উনি আমাকে এত স্নেহ করতেন, উনি আমাকে বলতেন, এবং উনি আমাকে একমাত্র আমার মনে হয় খুব স্ট্রংলি আমাকে ভরসা মানে সাহসটা দিয়েছিলেন যে মা, তোমার মার কিছু হবে না, হ্যাঁ আল্লাহ যদি থাকেন আর আমার ট্রিটমেন্ট যদি ঠিক হয় তোমার আম্মুর কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। তো এরকম করে তো স্যার তখন প্রপার গাইডলাইনটা আমাকে দিয়ে দিলেন যে 3 মাস পর পর কি কি করতে হবে। তো ঠিক সেই সময় এখানে একটু বলে রাখি শাপলা, আম্মুর ট্রিটমেন্ট যখন চলছে, তো আমি তো অনেক দৌড়াদৌড়ির মধ্যে, অফিসে যাচ্ছি, বাসায়, হসপিটালে। তো আই ফিল, মানে হয় না যে আমি না খুব ক্লান্ত ফিল করতাম, আমার জ্বর আসতো, তারপরে ক্লান্ত ফিল করতাম, এত দৌড়াদৌড়ি একটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে। তো তখন আমি আসলে কিছু বুঝি নাই, আমি তো ভাবছি যে আম্মুকে নিয়ে আমি এত দৌড়াদৌড়ি করছি, সবকিছু এক হাতে সামলাচ্ছি, হয়তো এই জন্য অফিসেরও একটা টেনশন ছিল, আম্মুর টেনশন, সবকিছু নিয়ে। তো যাই হোক, তার মধ্যে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। তো 2009-এ, তার মানে ডিসেম্বরে আম্মুকে নিয়ে আসি। আম্মুর ডেট পরে হচ্ছে গিয়ে, ফলো আপের ডেট পরে এপ্রিলে, হ্যাঁ, যে এপ্রিলে আম্মু সব টেস্ট করে স্যারকে দেখাবো। তো এপ্রিলে হঠাৎ করে যেদিন, এটা একটা খুব, মানে আমি কি বলবো আমি নিজেও জানি না আসলে, আমি সবসময় হাসি, এর জন্য হেসেই কথা বলছি, যে এপ্রিলে যেদিন আম্মুর রিপোর্ট নিয়ে যেদিন আমি স্যারের কাছে যাব, ওই দিন আমি অফিস থেকে এসে আমি মানে হয় না একটু টায়ার্ড লাগছে যে স্যারের কাছে যাব সন্ধ্যার পরে, স্যার সন্ধ্যার পরে বসেন। তো আমার কাছে তখন আমি একটু ড্রেস চেঞ্জ করলাম। তো ড্রেস চেঞ্জ করার সময় হঠাৎ করে আমি দেখি যে আমার
ব্রেস্টে কিছু একটা হাতে লাগলো। হাত লাগার সাথে সাথে আমি তো পুরো মানে আমার না কি যে মনে হলো, মানে আমি না বুঝাতে পারবো না যে কি ব্যাপার, এটা এখানে কোথা থেকে আসলো। এবং খুব বড় একটা জিনিস, এমন না যে খুব ছোট কিছু। তাড়াতাড়ি করে আমি মানে রিপোর্ট নিয়ে স্যারের কাছে চলে গেলাম। তো স্যার তো আমাকে দেখে, স্যার পেশেন্ট দেখছিলেন আমার সিরিয়ালে, যখন আসলো আমি স্যারের কাছে গেলাম। তো স্যার আমাকে বললো যে হ্যাঁ মা, তোর মা কেমন আছে। আমি না স্যারের দিকে তাকিয়ে আছি। আমি বলছি, স্যার আমাকে বলছে কি কি হয়েছে লাবণী, তুমি আমাদের তাকায় আছো কেন, মা কি হয়েছে, মা সুস্থ আছে তো। আমি তো স্যারকে বললাম কি যে স্যার আমার না ব্রেস্টে কিছু একটা আমার হাতে লেগেছে। বিশ্বাস করবো না শাপলা, উনি অসম্ভব অসাধারণ একটা মানুষ ছিলেন, সাদা, এবং উনি আমাকে এত ভালোবাসতেন। আহ স্যার, আমি দেখলাম যে মুহূর্তের মধ্যে স্যারের চেহারা লাল হয়ে গেল এবং তারপর তুমি কি বলতেছো, আমি বললাম যে জি স্যার। তো স্যার রুম থেকে সবাইকে চলে যেতে বললেন, যে তোমরা সবাই রুম থেকে, স্যারের যারা যারা ছিলেন সবাই রুম থেকে চলে গেল। স্যার বললো যে রুমটা বন্ধ করে দাও, তারপর তুমি আমার কাছে আসো। তো আমি স্যারের সামনে বসলাম, স্যার হাত দিল, এবং হাত দেওয়ার পর আমি দেখলাম কি স্যারের পুরা চোখ গুলা লাল হয়ে গেছে। স্যার জাস্ট আমাকে বললো কি মা, তুমি কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই, তুমি এক্ষুনি চলে যাবা বায়োপসি করতে, আমি বলে দিচ্ছি। এবং বিশ্বাস করবো না, উইদিন 10 days এর মধ্যে আমার লাইফের সব, মানে 3 days এর মধ্যে আমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। আম্মুর রিপোর্ট আলহামদুলিল্লাহ স্যার দেখে বললো ভালো আছে, কিন্তু তুমি এখনই যাও। আমি তাড়াতাড়ি চলে গেলাম আনোয়ারাতে। গিয়ে আমি বায়োপসি করতে দিয়ে আসলাম, এফএনএসিটা করতে দিয়ে আসলাম, এবং আমাকে জানানো হলো যে আমরা যদি কোনো সেল পাই তাহলে আপনাকে ফোন করা হবে কোর বায়োপসি করার জন্য। আচ্ছা, ওই 3টা দিন যে কিরকম গিয়েছে, এবং স্যার আমাকে ফোন করতো যে মা তুমি কিন্তু কোনো টেনশন করো না, আমি আছি, কিছু হবে না। 3 দিন পর আমাকে ফোন করলো, ফোন করে আমাকে জানালো যে আপনাকে আসতে হবে, আপনার এখানে আমরা ক্যান্সারের সেল পেয়েছি, আপনাকে কোর বায়োপসি করতে হবে যে রিকনফার্ম হওয়ার জন্য। গেলাম এবং রিকনফার্ম করলো যে হ্যাঁ আমার ওখানে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে, এবং আমারটা কি ছিল। ওই দিনকার যে ফিলিংসটা, আমি দরজা বন্ধ করে, বুঝছো, কান্না, চিৎকার করে কান্না। আম্মা তো দৌড়ায় আসছে, আম্মা বলছে কি হয়েছে, কারণ আমি তো সবকিছুর সাথে পরিচিত। তখন তখন ক্যান্সার কি, ক্যান্সার হলে কি হতে পারে না হতে পারে, ট্রিটমেন্ট কি। তো এই হচ্ছে গিয়ে আমার জীবনের শুরু। আহ আমার প্রথম কেমোটা যায় হচ্ছে এপ্রিলের 30 তারিখে, 2009-এর এপ্রিলের 30 তারিখে। তুমি সময় নেয়নি, আমার টানা 36 ঘন্টা করে একটা কেমো গিয়ে 6টা কেমো গিয়েছে। 5টা কেমো যাওয়ার পরে তখন আমার স্যারের হাতে আর লাম্পটা লাগেনি। তো 5টা কেমোর পরে হচ্ছে গিয়ে আমার একটা ম্যাস্টিকটমি হয়, আমার অপারেশন হয় একটা। ম্যাস্টিকটমি হওয়ার ঠিক তার 21 দিন পরে আমার লাস্ট কেমোটা, 6th কেমোটা যায়। এরপরে আবার 21 দিনের গ্যাপ দিয়ে আমার রেডিয়েশন হয়। তো আমার পুরো ট্রিটমেন্টটা শেষ হয়, যদি আমি বলি এপ্রিলের 30 তারিখ থেকে ডিসেম্বরে গিয়ে শেষ হয়। তো এই ক্যান্সারের জার্নি আমার শুরু, মানে আমার নিজেরটা শুরু। তো এইভাবেই আর কি আমার চলে আসা ক্যান্সারের সাথে, নিজেকে ডিসকভার করলাম। হ্যাঁ, এবং এটা আসলে অনেক কিছু, মানে এই গল্পটা শেষ করা যাবে না যে স্যার যা যা আমাকে বলেছিল। হ্যাঁ, তুমি তো জানো শাপলা, তোমাকে তো বলার কিছু নাই, সিফা তো এখানে খুব ভালো করে জানে। সেই তো। কিন্তু তুমি মানে তোমার সময়ে তাহলে মানে আন্টির জন্য এটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার হয়েছে যে উনি মাত্র রিকভারি স্টেজে, তখন মেয়ের জার্নিটা শুরু হলো, এবং তুমি আবার তার বলা চলে যে একমাত্র কেয়ার গিভার। ফলে এটা তো আসলে তখন আমরা তখন দেখা গেছে যে আমার যখন ধরা পড়েছে তখন আমার মা কিন্তু তখন সুস্থ হয় নাই। হ্যাঁ, আম্মা তখন আমাকে করছে, কারণ আমাকে কেমো দেওয়ার পরে 5 দিন আমি আসলে দুনিয়াতে থাকতাম। 5 দিন আমার কোনো সেন্সই থাকতো না, আমি যে বাসায় আসতাম আমার কোনো সেন্সই থাকতো না। হ্যাঁ, যে আমি কি করছি না করছি, ওই অবস্থায় আম্মু আমাকে খাওয়াচ্ছে, টেক কেয়ার করছে। তো এটা আসলে খুব একটা অন্যরকম একটা ব্যাপার আমাদের জীবনে। হ্যাঁ, তো ওই জন্য আমি লিখেছি যে আমাদের বর্ণিল যাত্রা। হ্যাঁ, এবং আমি মনে করি যে এটা আসলে বেস্ট, যে আমি এই জার্নিটার মধ্যে দিয়ে গিয়েছি, এবং আমি অনেক কিছু হয়তো বা এটা পরে ডিসকভার করেছি, যেটা আমার মনে হয়েছে। হ্যাঁ,
ফারজানা, আসলে অনেক ধন্যবাদ। এই জার্নিটা তুমি মানে বর্ণিল বলতে বুঝিয়েছো যে আসলে এটা তোমার লাইফ চেঞ্জিং একটা মানে পজিটিভলি আর কি তুমি নিয়েছো, যে মানে অবশ্যই অবশ্যই, প্রতিবন্ধকতা হ্যাঁ হ্যাঁ। প্রতিকূলতা যাই আসুক, হ্যাঁ আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হয়। ফলে এই জার্নির মধ্যেও আসলে জীবনের জন্য রং খুঁজে নেওয়াটা, খুঁজে পাওয়াটা, অবশ্যই। হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। থ্যাংক ইউ। আমি চাই যে তুমি আবারও তোমার এই যে ঘুরে দাঁড়িয়েছো সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করো। প্রতীক। না, আমাকে কিছু বলেছেন, আমি বুঝিনি। প্রতীক, তুমি প্রশ্ন করতে চেয়েছিলে? আচ্ছা, আপু এখন আপনি কি করছেন বা এখন কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আমার তো 15 বছর চলছে। তো এখন আমি এর পরে যেটা করেছি, আমাকে আসলে 3টা কেমো নিয়ে, তখন আমি একটা টেলিকমে কাজ করতাম, আমাকে 3টা কেমো নিয়ে আমি আর চাকরি করতে পারি নাই। তো প্রায় 7 বছর পর্যন্ত আমি কিছু করিনি বলা যায় যে আমি তখন সংসারে খুব মনোযোগ দিয়েছি। আরেকটা জিনিস করতাম যেটা, যেহেতু আমি সবসময় খুব কথা বলতাম এবং আমার কেসটা খুব একটু ইউনিক ছিল, স্যার আমাকে সবসময় দেখা যেত যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোক বা এরকম ক্যান্সার রিলেটেড কিছু নিয়ে কথা বলতে হবে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তখন আমি স্যারের সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম এবং অনেক পেশেন্টদের সাথে আমাকে কথা বলতে হয়েছে। তো ওই জিনিসটা যখন আমি করতাম না, তখন আস্তে আস্তে না আমার কাছে খুব ভালো লাগতো যে পেশেন্ট আমাকে বিভিন্ন প্রশ্ন করতো যে আপনার আম্মার এটা হয়েছিল তখন কি হয়েছিল, আপনার এটা হয়েছে আপনি কি করেছেন, এখন আপনি কি করছেন। হ্যাঁ, তো এরকম করতে করতে লাইফে 2015-তে আমার লাইফে একটা বড়, আমি ঠিক বলবো না, এটা একটা একটা ঘটনা, মানুষের জীবনে ঘটনাগুলো ঘটে। সেটা হচ্ছে যে আমি আমার কনজুগাল লাইফে একটা অনেক পরিবর্তন আসে। 2016-তে আই এন্ডেড আপ মাই কনজুগাল লাইফ, আমাকে সম্পর্কটা শেষ করতে হয়। তো তখন আমি আবার একটা চাকরিতে ঢুকি। কিন্তু যেটা হয়, আমার না কখনো না, আমি না ওই আত্মতৃপ্তিটা খুঁজে পাচ্ছিলাম না। যে আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, আমি আসলে এটাতে তৃপ্তি পাচ্ছি না, কর্পোরেট ওয়ার্ল্ড আমাকে আর টানছিল না। হ্যাঁ, যে আমি কি করব, আহ মানে আমি কনসেন্ট্রেট দিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার এই আমি যে এত কিছু মধ্যে দিয়ে যে আমি এসেছি, আমার এই জিনিসটা আমাকে জানাতে হবে, আমার আরো মেয়েদেরকে জানাতে হবে। কারণ কেন, মানুষকে জানাতে হবে। কারণ আমি দেখেছি, আমি যখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করতাম, এখনো করছি, তখন আমি দেখেছি যে এখনো আমাদের বাংলাদেশের হয়তোবা সবাই শুনছেন জানছেন অনেক কিছুই। কারণ যদি এতটুকু একটু বলি, সেটা হচ্ছে যে ক্যান্সারের সাথে আমার পরিচয় যদি আমি বলি 2004 থেকে, আর আজকে হচ্ছে 2024। তো আমাদের বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে, কিন্তু অনেক কিছু আসছে। কারণ 2009 যখন আমার পেট স্ক্যান করতে হয়েছিল 2010-এ, তখন কিন্তু বাংলাদেশে পেট স্ক্যান আসেনি, আমাকে বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে পেট স্ক্যানটা করতে হয়েছে। তো এখন কিন্তু মোটামুটি বাংলাদেশে ক্যান্সারের জন্য আলাদা হসপিটাল হয়েছে অনেক, প্রাইভেট সেক্টরে, সরকারি তো ছিলই, সেটা আরো বেড়েছে। এবং এখন অত্যাধুনিক সব যন্ত্রপাতি, যত টেস্টের জন্য সবকিছু পাওয়া যাচ্ছে, করা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি কাজ করতে গিয়ে যেটা আমি দেখেছি, যে আমাদের বাংলাদেশে এখনো সেইভাবে অ্যাওয়ারনেসটা করছে, বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশন, এখন অনেক অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু ওই সময়টুকু পর্যন্তই, যে আমরা সবকিছু নিয়ে সচেতন, কিন্তু আমরা এখনো মনে হয় আমাদের স্বাস্থ্য নিয়ে ওইভাবে সচেতন হচ্ছি না। আর ক্যান্সারের রেটটা যে এত বেড়ে গেছে, যেমন কোভিড এর সময় ক্যান্সার পেশেন্টরা এত ফেস করেছে, এত সমস্যা ফেস করেছে, এটা তো যারা মোটামুটি আছেন পরিবারে তারাও বলতে পারবেন যে ওই সময়টা যে কত ভয়ঙ্কর একটা সময় গেছে। বিশেষ করে কারণ ক্যান্সারের তো একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্টটা হচ্ছে অনেকটা গাড়ি চালানোর মতো, যে আপনি যদি সঠিক ভাবে গাড়িটা না চালিয়ে রাস্তায় নামেন, যে কোনো সময় না আপনার অ্যাক্সিডেন্ট হবে। তো ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু একটা ধারাবাহিকতা মেনটেন করে, যে কেমো কয়েকদিন পর পর কেমো হবে, তারপরে কি হবে, একটা নির্দিষ্ট একটা ইয়ে থাকে, ফলো আপ গুলা করতে হবে। তো এরকম আর কি। এখনো আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে, আমি যদি মেয়েদের কথাই বলি, ব্রেস্ট ক্যান্সারের কথা বা ইউট্রাস ওভারি ক্যান্সারের কথা, আমাদের বাংলাদেশে যখন আমি আরবান লেভেলে
অনেক মাল্টিনেশনাল কোম্পানিতে আমি গিয়েছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কিন্তু ওই শোনা পর্যন্তই। তাদের অনেক প্রশ্ন থাকে, আমি বলি সবকিছু, কিন্তু আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা লাস্ট কবে নিজেদের জন্য টেস্ট করেছেন, কেউ বলতে পারে না। হ্যাঁ, মানে অসুস্থ হওয়া ছাড়া কেউ হসপিটালে যেতে চায় না, কেউ যে নিজের সম্পর্কে একটু সচেতন হবে এই জিনিসটা কেউ করতে চায় না। তো এই জিনিসটা আসলে ফোকাস বাড়াতে হবে। আরেকটা জিনিস যেটা শাপলা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যেটাকে আমি প্রফেশনালি আমি বলবো না যে আমি নিয়েছি, কিন্তু আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যেহেতু আমি অনেকদিন থেকে পেশেন্টদের সাথে কথা বলছি, অনেকটা কাউন্সিলিং এর মতোই। তো আমাদের বাংলাদেশে কিন্তু আলাদা করে ক্যান্সার কাউন্সিলিং বলে কিছু নাই, ঠিক আছে? মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকে কাজ করছেন, অনেক কাজ হচ্ছে। মানসিক স্বাস্থ্য তো পুরো আলাদাই একটা হেলথ সেক্টরে একটা আলাদা একটা উইংস, বা আমি যদি বলি যে কাজ হচ্ছে, কিন্তু আলাদা করে যে ক্যান্সার কাউন্সিলিং এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। তো এখন যে জিনিসটা আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি দেখেছি যে আমি কিন্তু অনেক কিছুর মধ্যে আপস এন্ড ডাউন, আমার আম্মার ক্যান্সারের সময়, আমার নিজের ক্যান্সারের সময়, তারপরে হচ্ছে গিয়ে যে অনেক কিছু, ইভেন দো যখন আমার ম্যাস্টেকটমি করা হবে, স্যার আমার সাথে কথা বলেছে, আমার সময় স্যার আমার সাথে কাউন্সিলিং করেছে অ্যাজ এ ডক্টর হিসেবে। কিন্তু হয়তোবা আমি তার কাছ থেকে সে আমাকে ওই স্নেহটা মানে স্যার করতেন, সবার সাথে করতেন, আমাকে হয়তোবা স্যার একটু আলাদাভাবে সময় দিয়ে আমাকে বুঝিয়েছেন। তো আমি জিনিসটাকে আমার কখনো মনে হয়নি যে আমার ম্যাস্টেকটমি হয়েছে, কিন্তু আমি এরকম বহু মেয়েদের সাথে কথা বলেছি যারা মেনেই নিতে পারে না যে তাদের শরীর থেকে একটা অঙ্গ কেটে ফেলতে হবে, এবং এটার জন্য যে তারা কি পরিমাণ ডিপ্রেশনে চলে যায়, কি পরিমাণ মানে তারা মনে করে একে তো ক্যান্সার হয়েছে এটা শোনা, ক্যান্সারের টেস্ট দিয়েছে এটা শোনার পর থেকেই যে একটা পেশেন্ট বা যার ক্যান্সার ধরা পড়ে এবং তার চারপাশে যারা কেয়ার গিভার থাকে তাদের যে মনস্তাত্ত্বিক যে মানসিক অবস্থা হয়, এটা আসলে যারা না যান তাদেরকে বোঝানো খুব কঠিন। তো ওই জায়গাটা থেকে ধরো সবাই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। হ্যাঁ, একটা হাত লাগে যে ঠিক আছে, আমি আপনাকে কি মানে আপনি আমাকে দেখেন। যেমন আমি যখন কোনো পেশেন্টের সাথে কথা বলি, প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না যে আপা আপনি ক্যান্সার সার্ভাইভার, সত্যি? আমি বললাম যে হ্যাঁ আমি ক্যান্সার সার্ভাইভার। বলে আপনি কিভাবে এইভাবে হেসে হেসে কথা বলতেছেন, আপনার মধ্যে কোনো ভয় কাজ করতেছে না? আমি ভয়টা কাটিয়ে ফেলেছি। আর যে কোনো অসুখ তো মানুষের জীবনে হবে, হ্যাঁ, জীবন তো এখানে থেমে থাকবে না, জীবনকে আগাতে হবে। তো এই যে বিভিন্ন কথা বিভিন্ন ধরনের, এখন এখানে বলা যেতে পারে যে ডক্টররা কি নেই, ডক্টররা কি কথা বলে না? আমার কাছে যেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি যে আমাদের বাংলাদেশের ডক্টররা চমৎকার ট্রিটমেন্ট করছেন। এখন বাংলাদেশে অনেক অনকোলজিস্ট আমরা জানি, কিন্তু এত পেশেন্টের সংখ্যাও এত বাড়ছে, বিভিন্ন ধরনের ক্যান্সার। তো দেখা যায় কি ডক্টররা দে আর ভেরি মাচ কনসেন্ট্রেট যে তাদের ট্রিটমেন্ট ঠিক হচ্ছে কিনা, তাদের মাথায় থাকে যে আমি এই পেশেন্টটাকে আমার বাঁচাতে হবে। হ্যাঁ, সো তারপরেও একটা পেশেন্টের কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের ব্যাপার থাকে, তাকে রেডি করা, তাকে বলা। সো ওই যে সময়টুকু ওইটা কিন্তু একজন ডক্টরের পক্ষে খুব কঠিন হয়ে যায়। আপনি কি আমার সাথে একমত হবা? তোমার সাথে আমি হ্যাঁ 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 আমি তোমার সাথে একমত, এবং আমি এখানে একটু সম্পূরক বলতে চাই যে মানে আমরা যারা এই জার্নির মধ্য দিয়ে গিয়েছি, প্রথম আসলে যেমন তুমি আন্টির বেলাতে যে ধাক্কাটা খাওয়া, এবং আমরা আসলে সত্যি মনে করি যে আমরা বোধহয় জানি, আমাদের তো মানে পড়াশোনা করার লোকজন আমরা, কিন্তু বাস্তবে আসলে দেখা যায় যে আমরা কিন্তু খুব বেশি একটা জানি না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। জানি না বলতে আমাদের এখানে তথ্য ঠিক মতো কিন্তু নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কার কাছ থেকে আসলে তথ্যটা নিতে পছন্দ করব, বা কার কাছ থেকে নিলে আমি মন খুলে কথা বলতে পারবো, সেই ব্যাপারগুলো রয়েছে। তো তুমি যেটা কথাটি বলছিলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা উন্নত বিশ্বে অনেক মানে হসপিটালই কিন্তু একদম আনুষ্ঠানিকভাবেই বলেন যে আপনাদের এরকম গ্রুপ রয়েছে, আপনি প্রথমে এই গ্রুপদের সঙ্গে কথা বলেন। যখন কারো ক্যান্সার চিহ্নিত হয় বা মানে ক্যান্সার ট্রিটমেন্টটা চলে, তখন কিন্তু আমরা যারা সার্ভাইভার গ্রুপ গুলো কিন্তু অনেক কন্ট্রিবিউট করেন, অনেক রকম হেল্প করেন। তো সেই
হ্যাঁ, সেই জন্যই আমাদের কাছেও যেমন এই ফিলিংটা হয় যে আসলে আমরা আহ, এই যে কথা বলি, আমার জার্নিতে যদি বলি, ধরো আমার তো ওভারিয়ান ক্যান্সার ছিল, আমি কিন্তু হন্যে হয়ে খুঁজেছি যে আরেকজন ওভারিয়ান ক্যান্সার সার্ভাইভার কে আছেন যিনি আমার যে কে আছে? অসংখ্য প্রশ্ন মাথায় কিলবিল করছে তার সাথে আমি সেগুলো বলতে হুম, চাই। হুম, কারণ সত্যি তো হুম, আসলেই আমাদের ডাক্তারদের এত সময় নেই, এবং এটা আসলে ওনার কাজও নয়। হ্যাঁ, উনি লিঙ্ক করিয়ে না। দিতে পারেন, সেই প্রতিষ্ঠান লিঙ্ক করিয়ে দিতে পারে, সেক্ষেত্রে এটি একটি দারুণ ব্যাপার হতে পারে। তুমি যেমনটি ভাবছো, আমরা অলরেডি শুরু করেছি, তুমিও করছো, যে আমরা যদি নিজেদের অভিজ্ঞতাটা বলি এবং যারা নতুন আক্রান্ত হলেন তাদের কথাগুলো শুনি, এটা আমরা বলতে হুম, পারি এক ধরনের ক্যান্সার কাউন্সিলিং। সেটা কিন্তু অনেক ভরসা দেয়। আমি এখানে একটু জানিয়ে রাখি অবশ্যই অবশ্যই। আমাদের দর্শক শ্রোতাদেরকে যে আমাদের কিন্তু সিসিসিএফ এর পক্ষ থেকে আমাদের সভাপতি রোকসানা আফরোজ, উনি ছিলেন ইংরেজি সাহিত্যে, হ্যাঁ, কিন্তু উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ, মনোবিজ্ঞানে ভর্তি হয়েছেন, মানুষকে করিয়েছেন, এবং যিনি আক্রান্ত হন ওনার সঙ্গে কথা বলার পরে বা যার কেমো শুরু হবে, হচ্ছে রেডিয়েশন শুরু হচ্ছে, এমনকি কেয়ার গিভাররাও আসলে একজন অসুস্থ জি, মানুষের সাথে লম্বা সময় চলার জন্য অনেক মনের জোর দরকার হয়, হ্যাঁ, অনেক ধৈর্যের দরকার হুম, হয়। ফলে কেয়ার গিভার্স এবং সার্ভাইভার্স বা পেশেন্ট, তাদের সবারই কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি বা তার ইমোশনাল যে ব্রেকডাউন হয় সেই সময় খুব সাপোর্টিভ, ইতিবাচক মানসিকতার মানুষ। আমি বলবো যে তোমার হাসি মুখ দেখে তা হেসে কথা বলছেন, এটি কিন্তু একটা অনেক বড়, মানে মেডিসিনের মতো, বা আমি বলবো যে কখনো কখনো মেডিসিনের চেয়েও অনেক বেশি কাজ করে, কারণ মানুষ তো আসলে তার ইমোশন দিয়ে অনেক বেশি আহ, পরিচালিত হয়, তাই না? করোনার সময় আমরা যেরকমটা দেখলাম যে আমাদেরকে বলা হলো। হুম। তো সেজন্য আমি হয়তো একটু বেশি বলে ফেললাম, একটু সাপ্লিমেন্ট করলাম আর কি, যে না 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 তাহলে না না না, আপনার যেহেতু আমরা প্রতীক তুমি সবাই, জিজ্ঞেস করতে আমরা চাচ্ছিলে একটু কিছু? আমি হ্যাঁ, হ্যাঁ, প্রতীক তুমি বলতে চাচ্ছিলে কিছু? আমাদের হচ্ছে আলোচনা থেকে আজ এটা স্পষ্ট হলো, সেটা হচ্ছে ক্যান্সার থেকে আক্রান্ত হবার পর মুক্তির জন্য একটা বড় অবলম্বন হচ্ছে মনোবল। সেই শক্ত মনোবল মাধ্যমে হচ্ছে গিয়ে এই মানে কঠিন পথটার অনেক অংশই জয় করা যায় আর কি। এবং সেটার জন্য সেই যাদের মনোবলের আসলে সবার তো আর এত শক্তিশালী মনোবল থাকে না, আহ সেই জন্য হচ্ছে অন্যের সাহায্য প্রয়োজন। সেই জন্য মানসিক সাপোর্টের জন্য কাউন্সেলিংটা অনেক বেশি জরুরি। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পূর্ববর্তীতেও সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন মানে আমরা সম্মিলিত হওয়ার পর থেকেই যে বিষয়টা আহ মানে অন্যতম দাবি হিসাবে আমরা জানাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ক্যান্সার কাউন্সিলিং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। যেই প্রতিষ্ঠানগুলোতে ক্যান্সার চিকিৎসা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোতে যেন ক্যান্সার কাউন্সিলিং অত্যাবশ্যকীয় ভাবে সংযুক্ত করা হয়, সেটা হচ্ছে গিয়ে নিশ্চিত করা। ফারজানা আপা। একদম 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 সিফাত, আমি আপনার সাথে একদম একমত। এটা আমার একদম প্রথম থেকে কথা ছিল যে আমাদের বাংলাদেশে মানে আমি শাপলার সাথে একসাথে একমত হয়ে কথা বলতে চাচ্ছি যে বাইরে প্রত্যেকটা ক্যান্সার কমিউনিটি, মানে হসপিটাল গুলোতে কিন্তু আলাদা করে একটা কমিউনিটি আছে এবং একটা কাউন্সিলিং এর একটা মানে তাদের একটা ইউনিট থাকে, যে কোনো একটা পেশেন্টকে কিন্তু কেমো নেওয়াটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। হ্যাঁ, যেমন আমার 4টা কেমো শেষ হওয়ার পরে আমি কিন্তু আমার ডক্টরের পা ধরেছিলাম যে আমি আর নিতে পারছিলাম না, যে স্যার আমাকে ছেড়ে দেন, আমি মনে হয় আর নিতে পারবো না। আমার এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল, যেহেতু টানা 36 ঘন্টা করে এক একটা কেমো ছিল। তো এই যে রেডি করাটা, একটা পেশেন্টকে রেডি করা, হ্যাঁ, যেটা সাপটা বললো যে আমি যখন আমার রাস্তার একজন পথিককে দেখবো যে উনি এই যাত্রার মধ্যে দিয়ে ভালো আছেন, তখন আমি কিন্তু অটোমেটিকলি একটা সাহস পাবো। যেমন আমি যেহেতু অনেক পেশেন্টের সাথে কথা বলেছি, আমার মানে আমি এমন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি, এমন এমন প্রশ্নের উত্তর আমার তাদেরকে দিতে হয়েছে, এবং তারা না কেউ মানে ম্যাক্সিমাম কেউ বিশ্বাস করতে পারতো না যে আমি যে ক্যান্সার সার্ভাইভার।
আমি যে মানে কথা বলছি তাদের সাথে, যে আমি তাদেরকে বলছি যে আপনারা ভালো হয়ে যাবেন, আপনারা আবার নর্মাল একটা সুস্থ জীবনে আসবেন। সো এখানে যে কাউন্সিলিং যে কত বড় একটা মানে কত একটা ইম্প্যাক্ট ফেলে, এটা আসলে আমরা যারা করছি বা আমরা যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তারা জানি। এবং শুধুমাত্র ক্যান্সার পেশেন্টদের জন্য না, ক্যান্সার কেয়ার গিভার যারা আছে, যেটা শাপলা বললো যে একটা তারও কিন্তু একটা মানসিক চাপ থাকে, কারণ তাকে কিন্তু প্রচন্ড কিছু, হয়তোবা সেটা একজন হতে পারেন, সেটা 2-3 জন হতে পারেন, তো তাদেরও কিন্তু বোঝার ব্যাপার আছে যে পেশেন্ট অনেক সময় অনেক ধরনের রিয়েক্ট করবে। একটা মানে একটা মানুষ প্রতিটা মুহূর্তে চিন্তা করছে যে আমি মারা যাচ্ছি মারা যাচ্ছি মারা যাচ্ছি, তো সেই পেশেন্ট সেই মানুষটা কি ধরনের রিয়েকশন করতে পারে সেই ব্যাপারে কিন্তু তাদেরকে তৈরি করা, তাদেরকে জানানো, ঠিক আছে? যেমন আমার একদিন হঠাৎ করে রাতের বেলায় প্রেশার ফল করলো, হ্যাঁ, নিচে 60 হয়ে গেল, উপরেটা 75 এরকম ছিল। তো সাথে সাথে ডক্টর স্যারকে ফোন করা হলো, স্যার বললো তাড়াতাড়ি করে ওকে ঘুমের ওষুধ দিয়ে খেয়ে, তখন আমার সাথে স্যার কথা বললেন, মা তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি এখন ঘুমাবা, কিচ্ছু হবে না। বিশ্বাস করবো না শাপলা, ওই দিনটাও আমার জন্য খুব একটা ইয়ে ছিল যে আমার আম্মা একটু পর পর এসে আমার গায়ে হাত দিচ্ছে যে আমি নিঃশ্বাস নিচ্ছি কিনা। আমি আমি আবার, তো আমি কিন্তু ঘুমাতে পারি না, আমি আম্মাকে বললাম যে আম্মা আমি ঠিক আছি, তুমি যাও, তুমি গিয়ে ঘুমাও। হ্যাঁ, এই যে সময়গুলা, এই যে এইভাবে সবাই আমরা কেউ না কেউ যারা কিছু না কিছু ফেস করতে চান কিন্তু, হ্যাঁ, তো এটার জন্য কাউন্সিলিং যে দরকার, এবং এটা আসলে আমাদের এখন আমি মনে করি যে একটা কমিউনিটি, এটা সবাই কাজ করছেন বিভিন্ন কিছু নিয়ে, কিন্তু এটা একটা অনেক অত্যাবশ্যক একটা ব্যাপার হয়ে গেছে যে যারা আলাদা করে যে হসপিটাল গুলো আছে, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, তারা যেন এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র, এখানে আরেকটা কথা বলতে চাই, শুধুমাত্র আরবান লেভেলে চিন্তা করলে হবে না। সাপলা, তুমি কি আমার সাথে একমত হবা কিনা আমি জানি না, প্রান্তিক লেভেলে কিন্তু আমাদেরকে এটা ছড়িয়ে দিতে হবে। কারণ আমরা শুধুমাত্র আরবান লেভেলে চিন্তা করে সবকিছু আমরা শহর কেন্দ্রিক করব, কারণ গ্রামের যারা আছেন, যে আমাদের মা বোনরা আছেন, তারাও কিন্তু একদম শেষে গিয়ে, হ্যাঁ, এবং মজার ব্যাপার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে শহরে আমরা যতটা না আমরা এটা নিয়ে তারা তো শুনে যাচ্ছে, কারণ আমরা জানি যে তারা শুনে যাচ্ছে, জানছে, হয়তোবা অনেকে এখন সচেতন হচ্ছে, পরিবারের মধ্যে যদি কারো ক্যান্সার থাকে মা খালাদের, তাহলে মেয়েরা কিন্তু চেক করছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে তুমি যদি অ্যাওয়ারনেস গুলা করো, তারা কিন্তু এটা মনোযোগ সহকারে শুনে, এবং তারা কিন্তু মাথায় ঢুকায় ফেলে যে আচ্ছা ঠিক আছে, আমার ব্রেস্টে মানে স্তনে কোনো চাকা ধরা পড়লে ওই যে আপা আসছিল, আপা এসে বলে গেছিল যে এইভাবে চেক করতে বা এইভাবে দেখ পরীক্ষা করতে, তারা কিন্তু এটা মাথায় ঢুকায়। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি আমরা একটু বাড়াতে পারি, সেটা সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, আমরা যারা সবাই কাজ করছি, এবং এটা আসলে একটা সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এবং আমার মনে হয় সপ্তাহে তুমি এই জায়গাটা বেশি ভালো বলতে পারবে আমার থেকে। না ঠিক আছে, নিয়ে তোমার সাথে তো অবশ্যই আমরা একমত, এবং আমরা এটা খুব একটা জোর দাবি মেডিসিন টেস্ট এটা নয়, আসলে সুস্থতার জন্য আমাদের এটা শাপলার নেটটা মনে হয় করছে। হ্যাঁ, সমস্যা করছে। আমাদের একজন দর্শক টুম্পা আপা, নাইমুর আক্তার টুম্পা, উনি মন্তব্য করেছেন মনোবল রোগী, কেয়ার গিভার এবং পরিবারের জন্য খুবই দরকার। আমরা জানি উনি একজন কেয়ার গিভার। আমরা যে কথাটা বলছিলাম, রোগীর সাথে সাথে আর আক্রান্ত রোগীর পরিবার, তারাও প্রচন্ড রকম ভাবে ইফেক্টিভ হয় এবং আক্রান্ত হয় মানসিক ট্রমার মধ্য দিয়ে, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যায়। সেটা হচ্ছে আমরা আমাদের পরিবারের কাছ থেকেও দেখেছি। এবং হচ্ছে যেটা জরুরি একটি বিষয়, সেটা হচ্ছে অনেক ভুল ধারণার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, যে মানে ক্যান্সার হলেই মৃত্যু অবধারিত, কিংবা কখনো আর স্বাভাবিক জীবনযাপন হবে না, এই বিষয়গুলো এখন পর্যন্ত অনেক বেশি
মানে প্রচলিত আমাদের সমাজে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যদি ফারজানা আপা এই বিষয়টা নিয়ে বলতেন। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে ক্যান্সারের, বিশেষ করে মেয়েদের তো অনেক কিছু শুনতে হয় যে মানে এত এত স্টিগমা আমাদের দেশে আছে অসুখ নিয়ে। বিশেষ করে এরকম বড় মানে মরণ ব্যাধি হলে তারা তো প্রথমে ধরে নেয় যে কোনো পাপের ফল, কোনো অন্যায় করেছিল জীবনে, সেজন্য এই ফল ভোগ করছে। হ্যাঁ, এটা মেয়েদেরকে আসলে যদিও আমি বলছি আজকে ছেলে মেয়ে সবাইকে কষ্ট পেতে হয়, এই কিছু অসুখ থাকে বিশেষ করে ক্যান্সারে, কিন্তু মেয়েদের জার্নিটা কিন্তু একটু কঠিন হয়। হ্যাঁ, মেয়েদের জার্নিটা একটু ভালোই কঠিন হয়। সো এইগুলোর কারণে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, ভুল ধারণাগুলো ভাঙাতে হবে। অনেকটা ভেঙেছে, কিন্তু এখনো আরো অনেক কাজ করা বাকি আছে এগুলো নিয়ে। যে এই যে মানে একে তো একটা মানুষের ক্যান্সার ধরা পড়েছে, তার পরিবার বিধ্বস্ত সবভাবে, সামাজিক ভাবে, কারণ এটা যার যার জায়গা থেকে কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টটা তার কাছে কিন্তু অনেক কস্টলি। কে কোথায় করছে তার সামাজিক অবস্থান থেকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কিন্তু সবার জন্যই একটা কস্টলি একটা ট্রিটমেন্ট, এবং এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, এটা কিন্তু অনেক টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। সো তার মধ্যে যদি এই জিনিসগুলো আসে, তো তখন কি ধরনের একটা মানুষ, সেটা পেশেন্ট হোক, সেটা তার পাশের মানুষটা হোক, তার জন্য কিন্তু খুব মানে একটা নেগেটিভিটি একটা তৈরি করে। সো এই জিনিসগুলা থেকে মানে আমরা যারা আছি আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে আসলে। কারণ আমি যখন আমার কথা বলি, আমি কিন্তু কখনো কোনো কিছু রাগঢাক নিয়ে কথা বলি না। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেন, হ্যাঁ, যে কারণ আমাকে অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়, যেগুলা আমি দিতে পারি, দেই। যেমন আমাকে প্রশ্ন করা হয় যে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেল আপনার ক্যান্সার হয়েছিল বলে। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলা এখন প্রথম খুব খারাপ লাগতো শুনে, কিন্তু আসলে কি সে তার জায়গা থেকে আমাকে প্রশ্ন করছে, হয়তো তার মনে হচ্ছে এটা। তো তারপরে হচ্ছে যে আপনার বাচ্চা হয়নি বলে কি এই জিনিসটা হয়েছে, মানে এই যে ধরনের প্রশ্নগুলো আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক সম্মুখীন হতে হয়। তো হয় কি, এখানে যদি একটা কমিউনিটি থাকে, আরো অনেক অনেক ব্যাপার, অনেক অনেক প্রশ্নও থাকে, অনেক কিছু থাকে। তো যখন এই প্রশ্নগুলোর উত্তর যদি প্রপার ওয়েতে দেওয়া যায়, এবং যে প্রশ্ন উত্তরটা দিবে সে যদি একই রাস্তার পথিক হয়, আমি যেটা বারবার বলছি যে আমি যখন আমার কাছ থেকে একজন ক্যান্সার পেশেন্ট যার ট্রিটমেন্ট চলছে বা মাত্র শেষ হয়েছে, সে যখন কথা শুনে, সে যখন প্রশ্নের উত্তরগুলো শুনে, আমি নিজেই দেখতে পারি যে তার চোখে মুখে না একটা যে যে আল্লাহ, এই আপা ভালো আছে, তার মানে আমিও ভালো হয়ে যাব। এই যে একটা তৃপ্তি, এই যে একটা মানে ভালো লাগা, এটার জন্য আমার কাছে মনে হয় যে এর জন্যই মনে হয় আমি বেঁচে আছি, এই কাজগুলো করার জন্যই। আমরা যারা কাজ করছি সবাই, যে এটা আসলে আত্মতৃপ্তির একটা ব্যাপার। হ্যাঁ, এবং এটা আমাদের সোশ্যাল একটা রেসপন্সিবিলিটিও কিন্তু তৈরি হয়ে গেছে। সবাইকে সব কাজ করতে হবে বা সবাই সব কাজ করতে পারবে সেটা কিন্তু মানে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, কিন্তু যারা করতে পারবে এটা কিন্তু তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি। আমি বলবো যে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের হাতটা বাড়িয়ে দিতে হবে, হাতটা বাড়িয়ে দিতে হবে যে ঘুরে দাঁড়ানোর জন্য। সেই হ্যাঁ, তুমি খুব এখানে সুন্দর করে বলেছো। আসলে তুমি ঠিকই বলেছো লাবণী, যে আসলে আমাদের জন্য একটা রেসপন্সিবিলিটি এবং আমাদের জন্য আত্মতৃপ্তির জায়গা। আমরা যারা একসাথে হয়েছি এবং আমরা এই দায়টা বোধ করেছি বলেই, হ্যাঁ, এখানে আমাদের মানে অনেক সময় আমরাও এই প্রশ্নটার মুখোমুখি হই যে তোমরা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে পারো না, আবার অন্যের জন্য তোমাদের মানে কি দরকার, আগে নিজে ঠিক থাকো না। এখন আসলে এই ইমোশনটা আমরা বোঝাতে পারি না যে এই যে নতুন জীবন আমরা পেলাম, তখন কিন্তু আমাদের সবারই অনুভূতি হচ্ছে যে এই জীবনটা আমি একটা তাৎপর্যপূর্ণ জীবন হোক, মানুষের জন্য কিছু একটু এক ফোঁটা শিশির বিন্দু হলেও আমি রেখে যাই। হ্যাঁ, তো তুমিও সেটা, হ্যাঁ, সেটা ভেবেছো, আমরা সবাই সেটাই ভাবি আসলে। এবং আসলেই তোমার মতো করে আমরাও বলতে চাই যে আসুন আমরা হাত বাড়িয়ে দিই। আসলে আমরা
মানে সবসময় একেবারে মহা মহা অনেক কিছু চিন্তা করতে হবে তা নয়। মানে লাবণীর একটা হাসি মুখ যদি আরেকজনকে ভরসা দেয়, সেটা কিন্তু সেই মানুষটির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাই আমাদের সব ক্যান্সার সার্ভাইভার, তাদের ফ্যামিলি, আমরা মনে করি যে আমরা একটা পরিবার, এক পরিবারের মধ্যে যে অনুভূতি, সেই অনুভূতি নিয়ে যদি আমরা একসাথে থাকি, নিশ্চয়ই আমরা আরো অনেক পথ যেতে পারবো। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমরা শিগগিরই এই যে আজকে যে হাসি খুশি দারুণ উদ্দীপনাময় মানুষটি আমাদের সাথে কথা বললেন, মানে আসলে এত লম্বা জার্নি তো 1 ঘন্টাতে সেটা কিছুই নয়, কিন্তু আমরা মানে বলার চেষ্টা করলাম যে ক্যান্সার জয় করা শুধু নয়, ক্যান্সার থেকে ফিরে দাঁড়িয়ে ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য কাজ করা এবং যাতে আক্রান্তের হার কমে যায় সেজন্য আসলে নিজেকে প্রস্তুত করা, সেটা যায় এবং সেভাবে লাবণী কাজ করছেন, আমরা কাজ করছি, আমরা একসাথে কাজ করছি এবং আগামী দিনগুলোতে আমরা আসলে ক্যান্সার কাউন্সিলর হিসেবে আমাদের মধ্যে আরো 3-4 জন আছেন লাবণী সহ, তারা কাজ করবেন এবং আমরা নিশ্চয়ই বিভিন্ন হসপিটালে আমাদের বসার জায়গা, কাউন্সিলররা বসবেন এবং আপনারা সেখানে সেবা নিতে, কথা বলতে, গল্প করতে, নিজের অনুভূতি বলতে আসবেন। আশা করি আমরা শিগগিরই সেরকম একটি ব্যবস্থা শুরু করতে পারবো। লাবণী, তোমার কাছে শেষ কথা শুনে আমরা আজকের মতো শেষ করব। আপনার তোমাকেও কিন্তু তুমি যে কথাগুলো আমাকে বললে সে কথাগুলো কিন্তু তোমার জন্য প্রযোজ্য। তুমিও যেভাবে কাজ করছো, হ্যাঁ, এটা একটা মনে রাখার মতন। তোমাকেও স্যালুট, সবাইকে স্যালুট, সিফাতকেও স্যালুট, আর যারা শুনছেন সবাইকে যে আপনারা শুনছেন। আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে মানুষের জীবনে অনেক পরিবর্তন চলে আসে এই ধরনের অসুখগুলো হলে, একটা ছেলে বা মেয়ে, আমি বারবারই এই কথাটা বলি। এবং এখানে আরেকটা জিনিস একটু ছোট করে অ্যাড করে করতে চাই, যেটা আমার সাথে আমরা আলাপ করেছি শাপলা, যে আমরা একটা মানুষ কিন্তু তার ফিনান্সিয়াল দিকটাও কিন্তু এখানে অনেক বড় একটা মানে তাকে ভয়ঙ্কর ভাবে তাকে একটা মানসিক চাপে ফালায়। সো আমার একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে, তারপরে যারা রিক্রুটার, তারা যেন যারা ক্যান্সার সার্ভাইভার, যাদের ক্যান্সার হওয়ার কারণে চাকরি থেকে অব্যাহতি নিতে হয় বেশ কিছুদিনের জন্য, তারা যেন এই জিনিসটা বিবেচনায় রাখেন এবং আমরা যেন ওইটা নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, ওইটা নিয়েও কাজ করতে পারি। কারণ হচ্ছে গিয়ে আমি প্রথমে বলেছি যে এক একটা স্টেজে কিন্তু যারা ক্যান্সার পেশেন্ট তাদের কিন্তু এক এক ধরনের চিন্তা থাকে, এক এক ধরনের প্রেশারে কিন্তু তারা থাকে। ঠিক আছে, একটা আনম্যারিড মেয়ের যখন ক্যান্সার ধরা পড়বে তার একরকম টেনশন থাকবে, একটা ম্যারিড মানুষের যখন ক্যান্সার ধরা পড়বে, বাচ্চা আছে, সে তার বাচ্চার চিন্তা করবে, সে তার নিজের চিন্তা করবে। সেদিক থেকে একটা পুরুষের যখন সে একটা ভালো চাকরি করছে, হঠাৎ করে তার ক্যান্সার ধরা পড়লো, বা সেটা মহিলাও হতে পারে। তো এই যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করব সাজানোর, এবং আমরা সবার মানে আমরা চাচ্ছি সবাই হাত বাড়িয়ে দেয়, আমরা যেখান থেকে পারি, যতটুকু পারি। এবং এটা শুধু হসপিটালের না, শাপলা, আমি গতকালকে চিন্তা করছিলাম, আমি একটু জানিয়ে রাখি, আমি একটা মেন্টাল হেলথের উপর একটা কোর্স করছি ব্র্যাক আইইডি থেকে, যেহেতু আমার প্রফেশনাল মানে একাডেমিক কোনো আমার ইয়ে নেই, অভিজ্ঞতা নেই, বা একাডেমিকলি আমি কখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো পড়াশোনা করিনি। ব্র্যাক আইডি তে আমি যে কোর্সটা করছি এটা হচ্ছে গিয়ে মনোসামাজিক সহায়তা প্রদানকারী একটা কোর্স। এটা অত্যন্ত চমৎকার একটা কোর্স। এটা শেষ মানে আমি এটার মধ্যে আছি এখনো, যেটা শেষ হবে হয়তো বা জুনের শেষে। তো আমি অনেক কিছু জানতে পেরেছি। তো আমি এটা অনুরোধ করব আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে যে প্রতিটি অফিসে যেন যেখানে সম্ভব হয়, এবং এটা কিন্তু বাইরের দেশে এখন করছে, একদিনের জন্য হলে মাসে 4 বার একজন এই যে কাউন্সিলর, হ্যাঁ, হতে পারে সে তোমার নর্মাল একজন হেলথ কাউন্সিলর হতে পারে, মানসিক সহায়তাকারী প্রদানকারী হতে পারে, তাদেরকে যেন নিয়োগ দেয়। কারণ কেন, তাহলে অনেক উপকার হবে, যে যার জায়গা থেকে কাজ করতে পারবে। হ্যাঁ, এবং আমরা তো হসপিটালগুলোতে কথা বলছি, আমরা চেষ্টা করছি সব জায়গায় যে এটা যেন এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, যে
ক্যান্সার কাউন্সিলরটা যেন একটা প্রাতিষ্ঠানিক রূপে যেন আসে এবং সবাই যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বা যারা সার্ভাইভার, যারা তাদের ফ্যামিলি পার্সনরা বা যারা মনে করছে যে তাদের ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, অনেকে কিন্তু এটা হচ্ছে যে ফ্যামিলিতে ক্যান্সার হিস্ট্রি আছে, তারা কিন্তু এখন অনেক অ্যাওয়ার হচ্ছে যে আমার ফ্যামিলিতে ক্যান্সার হিস্ট্রি আছে, তার মানে আমার হতে পারে। যেহেতু এটা এখন জেনেটিকলি অনেকে বলে, এটা প্রমাণ হয়েছে যে এটা হয়, ইনহেরিট করে। সো এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে আমরা পাই, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। এবং আমরা যেন সুন্দরভাবে গুছিয়ে, এখন একটু আমরা হয়তোবা বলছি অনেক কথা খুব কম সময়ের মধ্যে, কিন্তু কাজগুলা যখন করবো তখন কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, হাতটা কিন্তু সবাইকে সবার জায়গা থেকে বাড়িয়ে দিতে হবে। সো আমার সবার কাছে অনুরোধ থাকবে, আমি চাবো আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যারা কাজ করছি আপনারাও কাজ করছেন, আপনারাও আসবেন এবং আমাদের একটা সামাজিক একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যেন আমরা এই কাজগুলা করি। এটাই আমি সবার জন্য আমার এটাই একটা কথা। ধন্যবাদ ফারজানা আপা। আক্রান্ত হবার পর যে আত্ম উপলব্ধি থেকে আমরা সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে সম্মিলিত হয়েছি, আমাদের সেই সম্মিলিত পথ চলা আরো দৃঢ় হোক, আরো মজবুত হোক, এবং আমরা এই পথ চলা আরো দীর্ঘ করব, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে যারা তখন ছিলেন, আমাদের এই আজকের পর্বটি ইউটিউবে আপলোড করা হবে, পরবর্তী সময় আপনারা ইউটিউব থেকেও আমাদের এই আলোচনাটা শুনতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফারজানা আপা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি, আপনাকে ধন্যবাদ।